হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0তে সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি টার্গেট আরআরবি গ্রুপ ডির জেনারেল সায়েন্সের উপর কিছু কোশ্চেন নিয়ে। তো বন্ধুরা, আজ আমাদের এটা 22তম দিন। এর আগে আমরা অলরেডি 21টি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটি কোশ্চেন ডিটেলস আলোচনা করি, এমনভাবে আলোচনা করি যেন এই কোশ্চেন রিলেটেড সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারি, আর তার সাথে সাথে ফিজিক্সের উপর থেকে কিছু ম্যাথ প্রবলেম দেখে নিই। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করছি না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো ড্যাশ। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে রেডন, 4 নম্বর অপশান। পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে 6টি উপাদান রয়েছে। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। রেডন আর এন, যেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বলে। তো এই যার মধ্যে এই রেডন কিন্তু একটি তেজস্ক্রিয় মৌল। এর সংকেত কি? আর এন। আর এর যে অ্যাটমিক নাম্বার সেটা কত? 86। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী মৌল এই রেডন। এর প্রাকৃতিক প্রাচুর্য কিন্তু খুবই কম। এই যে রেডন, এটা কিন্তু রেডিয়ামের ক্ষয়প্রাপ্ত উপাদান এবং রেডিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে গ্যাস পাম্প করে কিন্তু এটা পাওয়া যায় এই রেডন। তো এখানে সঠিক অ্যান্সার কি বলছে? তেজস্ক্রিয় বিরল গ্যাস, 4 নম্বর অপশন রেডন। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে? পৃথিবীতে প্রাপ্ত কঠিনতম পদার্থ কোনটি? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 3 নম্বর অপশন হীরা। পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া কঠিনতম পদার্থ হচ্ছে হীরা। হীরা বিশুদ্ধ কার্বন দ্বারা গঠিত, আর কার্বন পরমাণুর প্রত্যেকটি স্তর কিন্তু শক্তিশালী সিগমা বন্ধনের সাথে আবদ্ধ থাকে। এই যে টেট্রাহাইড্রাল পদ্ধতিতে সাজানো কার্বন পরমাণুর মধ্যে এই ধরনের শক্তিশালী বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধন, যেটাকে সিগমা বন্ধন বলছে, এই বন্ধন কিন্তু পদার্থটিকে আরও কঠিনে পরিণত করে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 3 নম্বর অপশন হীরা। পৃথিবীতে প্রাপ্ত কঠিনতম পদার্থ কোনটি? হীরা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। কি বলছে? বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে কিসে রূপান্তরিত করে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 2 নম্বর অপশন যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক মোটর তড়িৎচুম্বকীয় আয়নায়নের নীতিতে কাজ করে এই বৈদ্যুতিক মোটর, আর এটি বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে এবং যান্ত্রিক শক্তি উৎপাদন করে। অর্থাৎ এর ইনপুট কি? বৈদ্যুতিক শক্তি, আর আউটপুট যান্ত্রিক শক্তি। আর এই যে বৈদ্যুতিক মোটর, এখানে 2 ধরনের রয়েছে, এসি মোটর আর ডিসি মোটর। এসি মোটর হচ্ছে বিকল্প কারেন্টকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর ডিসি মোটর হচ্ছে সরাসরি কারেন্টকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তো এই যান্ত্রিক শক্তি হচ্ছে স্থিতি শক্তি আর গতি শক্তির কিন্তু সমষ্টি হচ্ছে এই যান্ত্রিক শক্তি। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে কিসে রূপান্তরিত করে? সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তী কোশ্চেন দেখে নি। কি বলছে? মানুষের সাধারণত কত জোড়া অটোজোম থাকে? তো এখানে সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশন 22 জোড়া অটোজোম থাকে। মানব দেহে মোট 23 জোড়া, অর্থাৎ মোট 46টি কিন্তু ক্রোমোজোম রয়েছে, যেগুলি নিউক্লিয়াসে পাওয়া একটি সুতো জাতীয় কাঠামো, যা কোষ বিভাজনের সময় কিন্তু দৃশ্যমান হয় এই ক্রোমোজোমগুলি। আর এই ক্রোমোজোমগুলির মধ্যে 22 জোড়া, অর্থাৎ 44টি 22 জোড়া অর্থাৎ 44টি রয়েছে অটোজোম, 44টি আর 22 জোড়া অটোজোম রয়েছে। 23 জোড়ার মধ্যে 22 জোড়া আর বাকি থাকছে 1 জোড়া, সেটা কিন্তু হচ্ছে অ্যালোজোম। আর এই অ্যালোজোমগুলি হচ্ছে যৌন ক্রোমোজোম, যেটা অটোজোমের থেকে কিন্তু আকার, গঠন, আচরণ সমস্ত কিছু থেকেই কিন্তু পৃথক হয় এই অ্যালোজোমগুলি। তাহলে মানব দেহে মোট 23 জোড়া অর্থাৎ 46টি
ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি আছে অটোজোম এবং 1 জোড়া আছে অ্যালোজোম অর্থাৎ 2টি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন 22 জোড়া। পরবর্তী কোশ্চেন, এখানে কিন্তু 44 অ্যান্সার হবে না, কারণ এখানে আমাদের কোশ্চেন বলেছে কত জোড়া, সেই কারণে কিন্তু আমরা বলছি 4 নম্বর অপশন কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি কি বলছে। কালাজ্বর এবং ওরিয়েন্টেড শোর রোগ কিসের দ্বারা ছড়ায়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশন স্যান্ড ফ্লাই। তো শুধুমাত্র স্ত্রী স্যান্ড ফ্লাই এর মাধ্যমে কিন্তু এই রোগগুলো ছড়ায়। যখন কোনো ব্যক্তির দেহ থেকে রক্ত চুষে নেয় এই স্যান্ড ফ্লাই, তখন কিন্তু ওই ব্যক্তির দেহ পরজীবী দ্বারা সংক্রামিত হয়। তো কালাজ্বরের ক্ষেত্রে পরজীবী কোনটি? লেশম্যানিয়া ডোনোভানি, এই পরজীবী দ্বারা ব্যক্তি সংক্রমিত হয়। আর ওরিয়েন্টেড শোর এর ক্ষেত্রে লেশম্যানিয়া ট্রপিকা, এই পরজীবীর দ্বারা কিন্তু যে ব্যক্তির দেহ থেকে রক্ত চুষে নেওয়া হয় সেই ব্যক্তি সংক্রমিত হন। আর এখানে যে বাদবাকি অপশানগুলো আছে, হাউস ফ্লাই এর দ্বারা যে রোগ হয় সেটা হচ্ছে টাইফয়েড জ্বর হয় আর হাউস ফ্লাইয়ের মাধ্যমে, আর শিগেলোসিস রোগ হয় এই হাউস ফ্লাইয়ের মাধ্যমে। আর ড্রাগন ফ্লাই বা ঘাস পড়ে এই দুটো কিন্তু সাধারণত কোনো রোগ বহন করে না। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, 1 নম্বর অপশন স্যান্ড ফ্লাই। পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি কি বলছে। নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করে? তো এই কোশ্চেন কিন্তু আমরা এর আগে অলরেডি একবার করে ফেলেছি। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে 2 নম্বর অপশন কঠিন। যারা ভিডিও কন্টিনিউ দেখে থাকেন তারা কিন্তু অ্যান্সারটা পারবেন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? 2 নম্বর অপশন কঠিন। তো কঠিন মাধ্যমে কিন্তু শব্দ তরল আর গ্যাসীয় এই মাধ্যমের চেয়ে অনেক বেশি বেগে গতিশীল অর্থাৎ ভ্রমণ করে। আর তরল মাধ্যমে শব্দ আবার গ্যাসীয় মাধ্যমের চেয়ে বেশি বেগে গতিশীল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশন। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সব বইয়ে সমান থাকে না। তাছাড়া আলোর বেগের তুলনায় শব্দ কিন্তু খুব কম, শব্দের বেগ কিন্তু খুবই কম। আলোর বেগ কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ, আর এটা কিন্তু শব্দের বেগ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে শব্দ সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করে কোন মাধ্যমে? কঠিন মাধ্যম, তারপর তরল, তারপর কিন্তু গ্যাস। তো সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে যায় কি বলছে। ড্যাশ এর মধ্যে জলের পরিবহনের জন্য বিশেষায়িত কলা আছে অর্থাৎ স্পেশালাইজড টিস্যু। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 3 নম্বর অপশন ব্যক্তবীজি। ব্যক্তবীজি সম্পর্কে আমরা কিছু তথ্য দেখব। তো ব্যক্তবীজি এই শব্দটির অর্থ হচ্ছে নগ্ন বীজ, অর্থাৎ ব্যক্তবীজি হলো নগ্ন বীজ বহনকারী উদ্ভিদ, যার মধ্যে কি কি পড়ে? কনিফার, নেটোফাইট, জিঙ্কগো ইত্যাদি কিন্তু পড়ে যায় এই ব্যক্তবীজির মধ্যে। আর জাইলেম আর ফ্লোয়েম উভয়ই কিন্তু এই ব্যক্তবীজিতে থাকে। তো জাইলেম কলা, ফ্লোয়েম কলা। তো এখানে সঠিক অ্যান্সার ড্যাশ এর মধ্যে জলের পরিবহনের জন্য বিশেষায়িত কলা অর্থাৎ স্পেশালাইজড টিস্যু আছে কোনটাতে? তো এখানে সঠিক অ্যান্সার হবে 3 নম্বর অপশন ব্যক্তবীজিতে। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। বৈদ্যুতিক বাল্বে সাধারণত ভরা গ্যাসটি হলো ড্যাশ। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে আর্গন, 2 নম্বর অপশন। এছাড়া আধুনিক দিনের যে সমস্ত বাল্ব আছে সাধারণত সেগুলো নাইট্রোজেন আর আর্গনের মিশ্রণে ভরা থাকে, কারণ এই আর্গন আর আর্গন এরা নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো অক্সিজেনকে ওই বাল্বের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়, ফলে ফিলামেন্ট খুব দ্রুত জারিত হয় না। যাতে ফিলামেন্ট দ্রুত জারিত না হয় সেই জন্য কিন্তু এটা অক্সিজেনকে প্রবেশ করতে বাধা দেয়। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন আর্গন। পরবর্তী কোশ্চেন কি বলছে।
নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশন, ঘাত একটি ভেক্টর রাশি। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি আমরা জানি। স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তারা স্কেলার রাশি। উদাহরণ কি কি? দৈর্ঘ্য, ভর, চাপ, সময়, আয়তন, কার্য, শক্তি, দ্রুতি, তাপমাত্রা, এই সমস্ত কিন্তু স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো? ভেক্টর রাশি কাকে বলে? যাদের মান আর দিক উভয়ই আছে তারা ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তো এখানে ঘাত যেটা আমাদের অপশনে দেওয়া আছে, তো এখানে ভেক্টর রাশি কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন, ঘাত। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। কোন রক্তকণিকা অ্যান্টিবডি নামে প্রোটিন তৈরি করে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে 3 নম্বর অপশন, বি কোষ। যখন এই বি কোষগুলো রোগ সৃষ্টিকারী পদার্থের সম্মুখীন অর্থাৎ সামনাসামনি গিয়ে পৌঁছায় তখন কিন্তু এই বি কোষগুলো প্লাজমা কোষে পরিণত হয়। পরিণত হয়ে কি করে? প্রতিক্রিয়া জানায়। সেই রোগ, যে রোগটা আমাদের দেহে যাতে না হয় তার প্রতিক্রিয়া জানায়। তো এর ফলে অ্যান্টিবডি তৈরি হয়। তো এই কারণে আমরা এখানেই দেখতে পাচ্ছি রক্তকণিকা, কোন রক্তকণিকা অ্যান্টিবডি নামে প্রোটিন তৈরি করে? সঠিক অ্যান্সার হচ্ছে বি কোষ। তো 3 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিই। এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ প্রবলেম শুরু হচ্ছে। তো ফার্স্ট ম্যাথ প্রবলেম কি বলছে? নিম্নলিখিত চিত্রটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। তো এখানে কি বলছে? যদি কিলকটিকে অর্থাৎ এই ত্রিভুজ আকারে যেটা আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে 3 মিটার সরানো হয়, অর্থাৎ এই দিকে যদি 3 মিটার সরানো হয়, মনে করুন এখানে নিয়ে আসা হলো, এটা 3 মিটার আর এটা 2 মিটার, কারণ এটার পুরোটার মান দেওয়া ছিল 5 মিটার। তো এটা বর্তমান অবস্থায় আছে এরকম জায়গায়। তাহলে নতুন অবস্থানে দণ্ডটির ভ্রামক কত হবে? তো দণ্ডটির ভ্রামক ইকুয়াল টু আমরা কি জানি? প্রযুক্ত বল ইনটু তাদের মধ্যে লম্ব দূরত্ব। এটা হচ্ছে দণ্ডটির ভ্রামক। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। এ প্রান্তে দণ্ডটির ভ্রামক কত হবে? কত বল প্রয়োগ করা হচ্ছে? 5 নিউটন ইনটু দূরত্ব কত, লম্ব দূরত্ব কত? এখন কিন্তু বর্তমানে আছে ঠিক এখানে, তার মানে এর সাইডে 3 মিটার সরে এসেছে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব হবে 2, তার মানে 10। এ প্রান্তের দণ্ডটির ভ্রামক। বি প্রান্তের কত হবে? এটা হচ্ছে এ প্রান্ত, বি প্রান্তে হবে 0.25 ইন্টু এইটুকুর মান দেয়া আছে 5 আর 3 মিটার এখন সরে গেছে, তাহলে এখানে এই পুরোটার মান কত হয়ে যাচ্ছে? 8 মিটার ইন্টু 8। তো এখান থেকে দুটো শূন্য কেটে যাচ্ছে, পয়েন্ট বসে, তার মানে আসছে কত? 2। তাহলে এখন পুরো যে চিত্রটা দেয়া আছে সেই চিত্রটির দণ্ড ভ্রামকের মান কত হবে এই নতুন অবস্থানে? কিলকটির নতুন অবস্থায় দণ্ড ভ্রামকটির মান কত হবে? 10-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। 10 - 2 কত হচ্ছে? 8 নিউটন মিটার। তো সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান কিন্তু এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। 100 ওয়াটের একটি বাল্ব দৈনিক 5 ঘন্টা ব্যবহার করা হলে প্রতি ইউনিট 50 পয়সা হারে 30 দিনে কত ব্যয় হবে? তো 1000 ওয়াট ইকুয়াল টু আমরা কত জানি? 1000 ওয়াট ঘন্টা বা ওয়াট ইকুয়াল টু আমরা জানি 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট। তাহলে 1 ওয়াট ইকুয়াল টু কত হবে? 1/1000 কিলোওয়াট। এখানে আমাদের দেয়া আছে কত? 100 ওয়াট। তাহলে 100 ওয়াট, এটা 1 ওয়াট ইকুয়াল টু, তাহলে 100 ওয়াট ইকুয়াল টু কত হবে? 100/1000 কিলোওয়াট। 0 0 কাটছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত? 0.1 কিলোওয়াট। তাহলে এই 100 ওয়াট ইকুয়াল টু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 0.1 কিলোওয়াট। তাহলে এই পার্টটা ক্লিয়ার করলাম।
তো এরপর কি বলছে কোশ্চেনে, একটি বাল্ব দৈনিক 5 ঘন্টা ব্যবহার করা হলে প্রতি ইউনিট 50 পয়সা হারে 30 দিনে কত ব্যয় হবে। তো 1 ইউনিট, তার আগে আমরা দেখে নিই 30 দিনে বাল্বে মোট কত খরচ হচ্ছে। 30 দিনে বাল্বে মোট কত খরচ হচ্ছে, 30 ইন্টু কত ঘন্টা করে চলছে, 5 ঘন্টা করে চলছে, প্রত্যেক দিন 5 ঘন্টা চলছে, তার মানে 30 দিনে 30 ইন্টু 5 হবে। তো কত ওয়াটের বাল্ব, 0.1 কিলো ওয়াটের বাল্ব, তার মানে 0.1 কিলো ওয়াট গুণ করতে হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি কি পাবো, 30 দিনে বাল্বের মোট খরচ, 30 দিনের বাল্বের টোটাল খরচ কত হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কত হচ্ছে, 15 কিলোওয়াট আওয়ার। তো এখন 1 ইউনিট, প্রতি ইউনিট 50 পয়সা, তাহলে 1 ইউনিটের খরচ কত, 1 ইউনিটের খরচ 75 পয়সা, 75 পয়সা। তাহলে মোট ব্যয় কত হবে, মোট কত ব্যয় হবে, 15, 30 দিনে খরচ পড়ছে, তাহলে 1 ইউনিটের দাম 75 পয়সা হলে মোট খরচ 15 ইন্টু 75 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হচ্ছে, 1125 এত পয়সা। এটাকে টাকায় পরিণত করলে 100 দিয়ে ভাগ করব, তার মানে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 11.25 টাকা। তো এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 4 নম্বর অপশন, 11.25 টাকা। ফার্স্ট আমরা কি করলাম, 100 ওয়াটকে কিলোওয়াটে পরিণত করলাম, 30 দিনে মোট খরচ কত হচ্ছে সেটা বার করলাম, 30 ইন্টু কত ঘন্টা করে চলছে, প্রতিদিন 5 ঘন্টা করে চলছে, 30-এর সাথে 5 গুণ করলাম, এবং কত ওয়াটের বাল্ব এটা আমরা বার করে রেখেছি, 0.1 কিলো ওয়াটের বাল্ব, সেটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে 30 দিনের মোট খরচ বেরিয়ে গেল। এখন 1 ইউনিট অর্থাৎ প্রতি ইউনিট এর দাম কত, 75 পয়সা, তাহলে 30 দিনে মোট ব্যয় কত হবে, 15 ইন্টু 75 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এত পয়সা বার হলো, কিন্তু আমাদের অ্যান্সার আছে টাকায়, 100 দিয়ে ভাগ করলাম, 11.25 টাকা। 4 নম্বর অপশন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে, ভর 10 কেজি ভরের একটি বস্তু স্থিতাবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে ত্বরান্বিত হয়, 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তো ভর বলে দেওয়া আছে কত, 10 কেজি, m = 10 কেজি। তারপরে কি বলছে, বস্তুটি স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ বস্তুটি স্থির ছিল সেখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে প্রাথমিক বেগ এটাকে আমরা ধরছি ইউ, প্রাথমিক বেগ কত হচ্ছে 0, প্রথমে কোনো বেগ ছিল না, এক জায়গায় স্থির অবস্থায় ছিল। আর ত্বরণ কত, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে ত্বরান্বিত হচ্ছে, তার মানে ত্বরণ a = 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কত, t সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো, 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো, তো সময় t = 10 সেকেন্ড। তো এখন আমরা গতির সূত্র অনুসারে কি জানি, s = দূরত্ব, s = ut প্লাস হাফ at²। তো ইউ এর মান কত, 0, টি এর মান কত, 10, 10 ইন্টু 0 করলে কত হয়, 0, প্লাস হাফ ইন্টু এর মান কত, 3, ইন্টু 10 এর মান কত, টি এর মান কত, 10 তার স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে 10 ইন্টু 10 করে লিখছি, 10 ইন্টু 10, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 5, মানে 3 × 5 = 15 ইন্টু 10, 150 মিটার। তাহলে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, 150 মিটার। এই অঙ্ক কিন্তু আমরা আগে অলরেডি 2 থেকে 3 বার করেছি এই সূত্র দিয়ে, তো যারা দেখেছেন তারা কিন্তু এটা করতে পারবেন আগে থেকেই। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 150 মিটার, 3 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন,
এটা কিন্তু সিম্পল একটা অঙ্ক, শুধুমাত্র সূত্রে বসালেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কি বলছে? 60 কেজি ভরের কোনো মানুষ 2 মিটার পার সেকেন্ডে সমান বেগে হাঁটলে তার ভরবেগ কত হবে? ভরবেগ পি ইকুয়াল টু কী জানি? এম ইন্টু ভি। এম এর মান বলে দেওয়া আছে 60 কেজি, ভি এর মান বলে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 120 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে। তো এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 2 নাম্বার অপশান, 120 কেজি মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন, এটা দিয়েও কিন্তু আমরা এর আগে একটা অঙ্ক করেছি, একটা থেকে দুটো। অভিকর্ষিত ত্বরণ বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 মিটার উচ্চতায় রাখা 1 কেজি ভরের একটি বস্তুর স্থিতিশক্তি কত, সেটা আমাদের বার করতে হবে। তো স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি পিই ইকুয়াল টু আমরা কি জানি? এম জি এইচ। সূত্রে মান বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এম এর মান কত বলা আছে? 1 কেজি, 1 কেজি ইন্টু জি এর মান কত বলা আছে? অভিকর্ষিত ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এইচ এর মান কত বলা আছে? 5 মিটার উচ্চতা, 5 মিটার। তাহলে এখানে কত হচ্ছে? 50 জুল। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বর অপশান, 50 জুল। তো এই হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন ভিডিও থেকে, তো একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক সময়ে আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।